আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুবর্ণা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ঘরে থেকে ক্লাস করির পক্ষ থেকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের সাহিত্যকণিকা বই থেকে একটি গদ্যাংশ পাঠ করে শোনাব এবং তোমাদেরকে বুঝিয়ে দিব। সেই পাঠদানের বিষয়টি আজকে আসছে আমাদের লোকশিল্প। তোমরা সবাই তোমাদের 38 পৃষ্ঠার বইয়ের 38 পৃষ্ঠাটি বের করেই দেখতে পাবে খুব সুন্দর করে নকশা করা আছে। তার মানে লোকশিল্পটা মানে কি, লোকের মাধ্যমে উপস্থাপিত শিল্পটা। তো এই আমাদের লোকশিল্প প্রবন্ধটি রচনা করেছেন কামরুল হাসান। তোমরা এই আমাদের লোকশিল্প কামরুল হাসানের প্রবন্ধটি পাঠ করে যে বিষয়গুলো জানতে পারবে সেই বিষয়গুলো আগে একটু দেখে নাও। প্রথমে আসবে লেখকের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে জানতে পারবে, নতুন শব্দের অর্থ জানতে পারবে, লোকশিল্প সম্পর্কে জানতে পারবে, প্রবন্ধটির মূল ভাব বর্ণনা করতে পারবে। তো চলো শিক্ষার্থীরা, তোমাদের এই আমাদের লোকশিল্প প্রবন্ধটি লিখেছেন কামরুল হাসান। তার জন্ম কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। তিনি জন্মগ্রহণ করেন কলকাতায়। আর মৃত্যুবরণ করেন 1988 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেক লেখক বা কবির যে জীবন সাহিত্যকর্ম সেটা জন্ম, মৃত্যু এবং জন্মস্থান, তার বিখ্যাত রচনাবলী বা কিসে সে পরিচিত হয়েছে, এই জিনিসগুলো প্রত্যেকটা লেখক এবং কবির মনে রাখবে। তো আমরা লেখক কামরুল হাসানের জীবন বৃত্তান্ত জানলাম। এখন এই প্রবন্ধটি পাঠ করার সময় আমরা যে নতুন শব্দের অর্থগুলো হয়তো আমরা এর আগে আমরা জানিনি যে শব্দগুলোর অর্থ কি নতুন হতে পারে, সেই শব্দগুলো আমরা জেনে নিই। লোক শিল্প, তোমরা তোমাদের 41 পৃষ্ঠা বের করো, আমি তোমাদেরকে অর্থগুলো বুঝিয়ে দিচ্ছি। লোকশিল্প মানে হচ্ছে দেশি জিনিস দিয়ে, অর্থাৎ আমাদের দেশে যে জিনিসগুলো আছে সেই জিনিস দিয়ে মানুষের হাতে তৈরি শিল্পসম্পন্ন দ্রব্য, অর্থাৎ কোনো মেশিনে তৈরি না, হাত দিয়ে তৈরি দ্রব্য। অপ্রতুল, আমরা জানি প্রচুর মানে কি অনেক, তাহলে অপ্রতুল মানেটা কি হবে? যথেষ্ট বা অনেক নয়। তৃতীয়টি লুপ্ত প্রায়, লুপ্ত মানে কি শেষ হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে লোপ পেতে বসেছে এমন। রেওয়াজ, রেওয়াজ অর্থ হচ্ছে রীতি। অপরিহার্য, যা এড়ানো যায় না। ঠিলা, মাটির কলসি। তো আমরা কিছু নতুন শব্দের অর্থ জেনে নিলাম। এখন আমাদের লোকশিল্প প্রবন্ধটি পাঠ করার আগে আমি কিছু জিনিস আগে তোমাদেরকে দেখাবো। দেখানোর পর তোমরা দেখবে এই পাঠের মধ্যে যে রিডিংটা আছে সেই রিডিংয়েই তোমরা খুঁজে পাবে। তো আমি একটি শাড়ি পরে আছি, সেই শাড়িটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা হচ্ছে জামদানি শাড়ি। তাহলে সেই জামদানি শাড়িটা আমাদের লোকশিল্পেরই শাড়ি, যেটা হাতে তৈরি করা হয়। এরপর তোমরা সপ্তম অথবা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরাই গার্হস্থ্যবিজ্ঞান ক্লাসের জন্য হাতের কাজ জমা দিয়েছিলে। সেই হাতের কাজে আমি তোমাদের জমার থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এখানে একটা কাপড়ের সুন্দর করে নকশা করে নিয়ে আসছো, কাঁথার মতো, হয়তো এটা ছোট কাঁথা। এভাবে আমাদের ব্যবহারের জন্য বড় কাঁথাও তৈরি করা হয়। নকশি করে যে কাঁথাগুলো তৈরি করা হয় সেটাকে বলা হয় নকশি কাঁথা। এরপর আসবে আরও বিভিন্ন উপকরণ আছে। আমি রিডিং পড়ানোর সময় এক একটা বিষয় যেটা আছে সেই বিষয়টার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে জিনিসগুলো দেখাবো এবং তোমাদের ক্লাস করাতে সহায়তা করব। তো কি কি বিষয়গুলো হতে পারে? এটা হতে পারে জামদানি শাড়ি বর্ণনা, নকশি কাঁথা, মাটির জিনিসপত্র, শীতল পাটি, ফুলদানি,
আয়না ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা পাঠ্য বইটি নিয়ে পাঠ্য বইয়ে রিডিং পড়ার আলোকে যখন যে জিনিসটা আমাদের কাছে আসবে আমরা বাস্তবে দেখে নিব। তোমাদের পাঠ্য বইয়ের 38 পৃষ্ঠাটি বের করো। প্রথমেই দেখো, খাদ্যশস্য পরেই বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িয়ে আছে, অর্থাৎ আমরা যে ফসল ফলাই সেটা কিসের জন্য উৎপাদন করা হচ্ছে? খাওয়ার জন্য, অর্থাৎ নিজেদের খাবারের চাহিদা মেটানোর জন্য যে শস্যগুলো উৎপাদন করা হয় তাকে বলা হয় খাদ্যশস্য। তো আমাদের কৃষকরা বেশিরভাগই এই খাদ্যশস্য উৎপাদনের কাজে নিয়োজিত। এই দেশের বেশিরভাগ মানুষ কৃষকের পরবর্তী পর্যায়ে যে কাজটার সাথে জড়িত আছে সেটা হচ্ছে কুটির শিল্প। এই কুটির শিল্পটার কথাটা মানে হচ্ছে ছোট্ট ঘরে, কুটির মানে হচ্ছে ছোট ঘরে, সেই ছোট ঘরে বসে যে জিনিসপত্রগুলো তৈরি করা হয়, শিল্প ফুটিয়ে তোলা হয়, অর্থাৎ সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়, সেটাকে বলা হচ্ছে কুটির শিল্প। একসময় ঘর গৃহস্থালির নিত্য ব্যবহারে প্রায় সব পণ্য মানে কি, সব জিনিসই এদেশের গ্রামের কুটিরে তৈরি হতো। আজও অনেক কিছু হয়, এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পী গুণ বিচারে এ ধরনের সামগ্রী লোকশিল্পর মধ্যে গণ্য। কুটিরে বসে তৈরি করা হয়, কিন্তু কারা তৈরি করে? মানুষ তৈরি করে, লোকেরা তৈরি করে, এক এক লোক এক একটা পণ্য তৈরি করে। এই শিল্পগুলো তৈরি করছে বলে এটাকে লোকশিল্প বলা হয়। আমাদের দেশে বিভিন্ন লোকশিল্পের কতগুলো একসময় এমন উচ্চমানের ছিল যে আজও আমরা সেসব জিনিসের কথা স্মরণ করে গর্ববোধ করি। প্রথমে বলতে হয় ঢাকা মসলিনের কথা, অর্থাৎ একসময় নবাবদের আমলে মসলিন এক ধরনের শাড়ি ছিল যেটা একটা আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ কাপড় নিয়ে যাওয়া যেত, অথবা একটা ছোট্ট ম্যাচের বক্সের মধ্যে বা দিয়াশলাইয়ের বক্সের মধ্যে সেই কাপড়টা ভাঁজ করে রেখে দেওয়া যেত। ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকায় তাঁতিদের এই অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। ঢাকার মসলিন তৎকালীন মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল, অর্থাৎ আমরা যেমন শখ করে কিছু ড্রেস নিয়েই বা কোনো জিনিস নিয়ে সেটা হচ্ছে বিলাস, আর যেটা আমার নিত্যদিনে সেটা আমার বিলাস নয়। তো নবাব যারা ছিলেন তারা বিলাসিতার বস্তু হিসেবে মসলিন শাড়িটি ব্যবহার করতেন। মসলিন কাপড় এত সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট্ট একটি আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল। শুধু কারিগরি দক্ষতা নয়, এ ধরনের কাপড় বুনবার জন্য শিল্পী মনও থাকা প্রয়োজন। আজ সে মসলিন নেই। এখানে তোমাদের এই বিষয়টি তুলে ধরা হয়নি। আমি আমার পড়াশোনার মধ্যে একটা জিনিস জানতে পেরেছি ইতিহাস থেকে, যে এই মসলিন কাপড়টি এত বিখ্যাত ছিল যে বিদেশি বণিকরা যারা ছিল তারা ভেবেছিল এই মসলিন কাপড় দিয়েই তারা একসময় বিশ্বে সেরা বা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী এবং ভালো একটি মর্যাদার দেশ হিসেবে পরিচিত হবে। সেই কারণে এই মসলিন কাপড় যে তাঁতিরা তৈরি করতো তাদের হাতের আঙুলগুলো কেটে দেওয়া হয়েছিল যাতে তারা এই মসলিন শাড়ি তৈরি করতে পারে না। যখন চোখের ইশারা তারা বুঝিয়ে দিতে চেষ্টা করতো, তাদের চোখ উঠিয়ে নেওয়া হতো, জিভ কেটে নেওয়া হতো যাতে তারা মুখে বর্ণনা দিয়ে তৈরি করতে সাহায্য করতে না পারে। কিন্তু তাদেরই বংশধররা ছোট যারা ছিল তারা যতটুকু দেখেছে সেই দেখা থেকে মসলিন কাপড় তারা তৈরি করতে পারেনি, কিন্তু তারা কি করেছে, সে মসলিনের মতো করে জামদানি শাড়িটা তারা তৈরি করতে সমর্থ হয়েছিল, যা এখনও বিশ্বজুড়ে জামদানি শাড়ির খ্যাতি রয়েছে। তো এই ইতিহাসটুকু তোমরা মনে রাখবে, যে হয়তো বইয়ের বাইরে কিন্তু জেনে রাখা ভালো। তো আমি বলেছি যে জামদানি শাড়ি কি, আমি নিজেই পরে আসছি, তাহলে তোমরা নিজেই বুঝতে পারছো জামদানি শাড়িটা কোন ধরনের বা কীরকম হয়ে থাকে। এমনই একটি গ্রামীণ লোকশিল্প আজ লুপ্তপ্রায় হলে কিছু নমুনা পাওয়া যায়। এটি হলো কি, আরেকটি নমুনা পাওয়া যায়, সেটি হলো নকশি কাঁথা। আমি বলেছি তোমরা শিক্ষার্থীরাই যারা আমাদের স্কুলে হাতের কাজ হিসেবে একটি নকশি কাঁথা বা একটি নকশা করা কাপড় জমা দিয়েছো, দেখো এখানে কি করেছো,
তুমি তোমার গ্রামের চিত্রটাকে ফুটিয়ে তুলেছ। তাহলে শিক্ষার্থীর মাধ্যমে আমি আমাদের নকশিকাঁথাটাকে বুঝিয়ে নিই। নকশিকাঁথা মহিলারা বিকালবেলা কাজ শেষ হলে তারা অবসর সময় বিভিন্ন মহিলা একসাথে বসে গল্প করে এবং তাদের সুখ দুঃখ, ঘরের গৃহস্থালী কাজকর্ম বা প্রকৃতির দৃশ্যগুলা সুই সুতার মাধ্যমে গল্পগাথার মতো করে ফুটিয়ে তুলতো। এটাও পৃথিবীতে অনেক খ্যাতি রয়েছে। এরপর দ্বিতীয় একটি দেখি আমরা, আমাদের লোকশিল্পের বিভিন্ন ভিন্ন রূপে ভিন্ন অঞ্চলে প্রাধান্য পেয়েছে তাঁত শিল্প। তাঁত শিল্প কোনগুলো, যে আমরা এখনও বলি টাঙ্গাইলের শাড়ি, তাঁতের শাড়ি, তাঁতের তৈরি খাদি পোশাক, এই তাঁতিরা বিভিন্ন পোশাক তৈরি করছে, লুঙ্গি তৈরি করছে। এই শিল্পটা একসময় অনেক প্রচলন ছিল। এরপর দেখো, পার্বত্য চট্টগ্রামে রাঙামাটি, বান্দরবন, রামগড় এলাকার চাকমা, কুকি, মুরুং মেয়েরা এবং সিলেটের মাছিমপুর অঞ্চলে মণিপুরী মেয়েরা তাদের নিজেদের ও পুরুষদের পরিধেয় বস্তু নিজেরাই বুনে ব্যবহার করত। এটাও আমাদের লোকশিল্পের অন্তর্গত। বাংলাদেশের গ্রামে কাঁসা ও পিতলের বাসনপত্র এককালে বেশ প্রচলিত ছিল। তোমরা যারা হিন্দু আছো কিংবা আমাদের অনেকেরই হিন্দু বন্ধু বান্ধব আছে, প্রতিবেশী আছে, তারা এখনও দেখবে তাদের নিত্য ব্যবহার্য কাঁসা পিতলের জিনিসপত্র ব্যবহার করে। আর দাদু বাড়ি বা নানু বাড়িতে গেলে আমরা এখনও দেখতে পারি কাঁসা বা পিতলের কলস, জগ সহ বিভিন্ন জিনিসপত্র রয়েছে, গ্লাস। এগুলো তখন ওই সময় ব্যবহৃত তৈজসপত্র ছিল। এখন আমরা যেমন মেলামাইন বা স্টিল কাচের ব্যবহার করি, তখন এগুলো ছিল না, তখন কাঁসা তামার জিনিস ব্যবহার করতো। এমনকি বিয়ের অনুষ্ঠানেও এই কাঁসা তামার জিনিস উপহার পর্যন্ত দেওয়া হতো এত খ্যাতির জন্য। আর এরপরে দেখো পোড়া মাটির কাজের ঐতিহ্য। তো আমি আজকে আনি মাটি দিয়ে জিনিস তৈরি করে সেটাকে পুড়িয়ে বিভিন্ন ঘর সাজানো, বর্তমানে মাটির জিনিস পুড়িয়ে ঘর সাজানোর উপকরণ তৈরি করা হচ্ছে, কিন্তু একসময় এই মাটি দিয়ে কি তৈরি করা হতো, কলস, এরপর হাঁড়ি, ঢাকনা, কাঁধা, আমরা যেটাকে সসপ্যান বলি, মানে সসপ্যান হিসেবে ব্যবহার করি, এগুলো ব্যবহার করা হতো। আমরা এখনও দেখি যে মাটির হাঁড়িতে দই বা মিষ্টিও বিক্রি করা হয় ঐতিহ্যকে ধরে রাখার জন্য। তো আমি তোমাদের জন্য দেখো গৃহসজ্জার জন্যই বর্তমানে এই মাটি দিয়ে কিছু জিনিস আমি এখানে নিয়ে আসছি, একটা শোপিস নিয়ে আসছি। দেখো এই মাটি দিয়ে এই কুমাররা কত সুন্দর করে জিনিস তৈরি করে আমাদের ঘরের সৌন্দর্যকে বাড়িয়ে দিচ্ছে। এখানে দেখো একটা মাছকে কি সুন্দর করে মাটি দিয়ে তৈরি করে আমাদের গৃহসজ্জার একটা সামগ্রী হিসেবে তৈরি করে দিয়েছে। এরপর আমরা দেখি যে মসজিদ বা বাড়িতে বিভিন্ন নকশা তৈরি করা হয়। এই রাজমিস্ত্রি বা এই গৃহ নির্মাণ কাজে যারা নিয়োজিত ছিলেন তারা, কিংবা টিনের বাড়ি তৈরি করার সময় দরজা, কাঠের দরজার মধ্যে খোদাই করে নকশা আঁকতেন এই লোকশিল্পের কারিগররাই। এরপর আসে বাঁশের উপকরণ। বাঁশ দিয়েও যে অনেক কিছু তৈরি করা যায়। আমরা জানি বাঁশ দিয়ে কি করা হয়, ঘর তৈরি করা হয়, বাঁশি তৈরি করা হয়। আমরা অনেক সময় এই বাঁশের শব্দটাকে একটু খারাপভাবে ব্যবহার করি, কিন্তু আমরা খারাপভাবে ব্যবহার করব না, ভালো জিনিসে ব্যবহার করব। দেখো আমি এখানে একটা জিনিস নিয়ে আসছি, আমারই ঘরে সাজানোর জন্য নিয়ে আসছিলাম। এটা সম্পূর্ণ বাঁশ এবং কাঠের ব্যবহার করে একটি হুক্কা, যেটা প্রাচীনকালে কি করা হতো, এখন যেমন সবাই সিগারেট খাচ্ছে, তখন তারা ধূমপানি হিসেবে কি করতো, হুক্কা খেত। কিন্তু আমি তো আর এটা খাওয়ার জন্য ব্যবহার করছি না, সেটা কি করেছে, আমি ঐতিহ্যটাকে ঘরের মধ্যে সাজিয়ে রাখছি। তাহলে তোমরা এটা দেখে সহজে বুঝতে পারছো। এরপর আরেকটি দেখো, বাঁশ দিয়েই তৈরি করেছে সুন্দর গৃহসজ্জার জন্য একটি সামগ্রী। এরপর আমাদের এখন প্রচুর গরম পড়েছে, সেই গরমের জন্য আমাদের কি দরকার, একটু ঠান্ডা দরকার। তো নকশি করা পাখা, হাত পাখা, সেই হাত পাখাটা আমি আনিনি। তোমরা দেখবা সেই হাত পাখার মধ্যে বিভিন্ন নকশা করা থাকে, সেটা দিয়ে বাতাস করলে কি হয়, তখন তার কারেন্ট বা ফ্যান ছিল না, তারা সেই হাত পাখা দিয়ে বাতাস খেত। আরেকটি গরমের সময় গুরুত্বপূর্ণ উপকরণ বা জিনিস ব্যবহার করা হতো, সেটা হচ্ছে শীতল পাটি। আমরা এখন পাটি খুব কম দেখি, দেখলেও সেটা কিসে দেখে, প্লাস্টিকের, আর্টিফিশিয়াল, যেটা কি হচ্ছে, মেশিনে তৈরি হচ্ছে। কিন্তু আগে দিনের পর দিন মানুষ
প্রাকৃতিক উপকরণগুলো ব্যবহার করে যে পাটিগড়গুলো তৈরি করতো সেগুলো কী হতো এক একটা নাম ছিল, মাদুর ছিল, শীতল পাটি ছিল, হোগলা ছিল। তো আমি আমার ঘর থেকে একটি শীতল পাটির কিছু অংশ, তোমরা এটা দেখো, হয়তো অনেকেই দেখোনি যে শীতল পাটিটা কেমন হতে পারে, তো তোমরা এটা দেখে একটু ধারণা নাও। আর এই পাটিটার নাম শীতল পাটি দেওয়া হয়েছে কেন, দেখো এটা একদম লেভেল, গরমের দিনে এটার মধ্যে আমরা যদি বসি বা বিশ্রাম নিই তাহলে কিছুটা কি হয়, ঠান্ডা অনুভূত হয়, অপেক্ষাকৃত গরমটা কম অনুভূত হয়, এর জন্য এটার নাম করা হয়েছে শীতল পাটি। আমরা কোথাও বেড়াতে গেলে বা কেউ আসলে কি করি, নিজেদের চেহারা দেখি, সেই চেহারা দেখার জন্য আমাদের কি দরকার, আয়না দরকার। এই যে দেখো তোমরাই শিক্ষার্থীদের হাতের কাজ জমা দেওয়ার জিনিসটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে খুব সহজে ধারণা পেয়ে যাবে। এখানে দেখো তোমরা নিজেরাই একটা আয়নাকে কি করেছো, এই যে বাঁশের তৈরি বা কাঠির তৈরি টুথপিক পুঁতি ইউজ করে একটা শিল্প তৈরি করে ফেলেছো। এই যে ঘরে বসে পণ্যগুলো তৈরি করেছো এগুলোই হচ্ছে আমাদের লোকশিল্প। আর আমি আরেকটি ধারণা দিই, আমাদের লোকশিল্পগুলো কি দিয়ে তৈরি হয়, সম্পূর্ণ আমাদের দেশীয় উপকরণ দিয়ে তৈরি হয় এবং এগুলো কি প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হয়। আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের আমাদের লোকশিল্প গল্পটি বা প্রবন্ধটি পাঠ করে শোনালাম। তারপরে এখানে দেখো এই যে একটা ফুলদানি তোমাদের হাতে তৈরি স্কুলে জমা দেওয়া, তাহলে তোমাদের জিনিসটা দিয়ে আমি তোমাদের ক্লাসের ধারণা দিচ্ছি। এই যে ফুলদানিটা এটা কি করছি, আমরা হাতে তৈরি করছি, এটা আমাদের কি হবে, একটা লোকশিল্পীর অংশ হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের যতটুকু ক্লাস নিয়েছি সেই ক্লাসের ভিত্তিতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা মেসেজের মাধ্যমে আমাদের প্রশ্ন করবে, আমরা সেটা উত্তর দিয়ে দিব। আর এই রিডিং থেকে তোমরা হয়তো ধারণা নিয়ে নিয়েছো পাঠটা কি, তোমাদের সমস্যা হবে না বা অ্যান্সার করতেও তোমাদের সমস্যা হবে না। তারপরও আমি যে লেখক পরিচিতি পড়িয়েছি সেই লেখক পরিচিতি থেকে যে প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। লেখক কত সালে কোথায় জন্মগ্রহণ করেন, লেখক কি হিসেবে খ্যাত, তিনি কি হিসেবে পরিচিতি লাভ করেন বেশি, তিনি খ্যাতিমান শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন বেশি, তার আঁকা ছবিতে কিসের সচেতন করে তোলে, তার আঁকা ছবি কিংবা তার লেখনীতে লোকজ শিল্পের নানা উপাদান ফুটিয়ে তোলা হয়, তার কোন প্রচেষ্টা ছিল প্রশংসনীয়, লোকশিল্প সংরক্ষণের প্রচেষ্টাটি ছিল তার প্রশংসনীয়, লেখক কিসের প্রধান নকশাবিদ নিযুক্ত হন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ডিজাইন সেন্টারের প্রধান নকশাবিদ নিযুক্ত হন। কামরুল হাসানের একটি বইয়ের নাম কি, কামরুল হাসানের একটি বইয়ের নাম বাংলাদেশ শিল্প আন্দোলন। তিনি কত সালে মারা যান, তিনি 1988 খ্রিস্টাব্দে মারা যান। আর এই রিডিং থেকে আমি হয়তো রিডিং বুঝিয়ে দিয়েছি, তোমরা 38 পৃষ্ঠা থেকে যে প্রশ্নটা হয়তো পেতে পারো বা তৈরি করতে পারো যে আমাদের খাদ্য শস্যের পরবর্তী কোন বিষয়টির উপর এদেশের মানুষ বেশি জোর দিয়েছিল, তোমরা সেই রিডিং থেকে উত্তরটা বের করে নিবে। লোকশিল্পের সবচেয়ে বেশি গর্ববোধের জিনিসটির নাম কি, সেই জিনিসটি ধ্বংস বা বিলুপ্ত হওয়ার পর কোন পণ্যটি আমাদের সেই বিখ্যাত পণ্যটির ঐতিহ্য ধরে রেখেছে। নকশি কাঁথায় কারা তৈরি করে এবং সেই নকশি কাঁথার মধ্যে কি ফুটিয়ে তোলা হয়। এরপর হতে পারে জামদানি শাড়ি কোথায় তৈরি করা হয় এবং কোন নদীর তীরে তৈরি করা হয়, শীতলক্ষ্যা নদী জামদানি শাড়ি তৈরিতে কেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, খাদি কাপড় কোন কোন অঞ্চলে তৈরি করা হয়, কারা নিজেদের পোশাক নিজেরাই তৈরি করে ব্যবহার করে, কাঁসা পিতল দিয়ে কি কি জিনিস তৈরি করা হয়, শীতল পাটি কোন অঞ্চলে বেশি তৈরি করা হয় এবং কেন ব্যবহার করা হয়, আমাদের দেশের কতগুলো লোকশিল্প নাম লিখো, তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা করো, আমাদের এই গ্রামের নারী পুরুষরা লোকশিল্পর বিভিন্ন কাজ করে কিভাবে তাদের সমস্যার সমাধান করতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা তৈরি করবে, করে নিজেরা সেটা সম্পর্কে ভালো করে জ্ঞান লাভ করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।